নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ভালোবেসে বিয়ে এবং তারপর মাত্র কয়েকদিন যেতে না যেতেই বিচ্ছেদ, অথবা বিয়ের একটা দীর্ঘ সময় পার হয়ে গেছে কিন্তু তারপরে বিচ্ছেদ, তার সঙ্গে রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। বর্তমান সমাজে এই নতুন অসুখটা যেন একটু বেশি দেখা যাচ্ছে। সেলিব্রিটিদের মধ্যে যখন হয় তখন এটা নিয়ে বিরাট খবর হয়, স্বভাবতই আমাদের মধ্যে সমালোচনা, মতামত দেওয়ার প্রবণতা বাড়ে। কিন্তু যদি আমরা আরেকটু মন দিয়ে দেখি আমাদের সমাজটাকে, তাহলে দেখা যায় যে এই সমস্যা কিন্তু ঘরে ঘরে রয়েছে। কিন্তু কেন বাড়ছে এই বিচ্ছেদ এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রবণতা? কিভাবে আটকানো সম্ভব? তাহলে আগামী দিনে আমাদের সমাজ শুধু কি বিচ্ছেদের দিকেই এগিয়ে যাবে? এই বিষয় নিয়ে জানতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি প্রখ্যাত মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জির কাছে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো। প্রথমেই নমস্কার। প্রেম করে দুটো মানুষ ভালোবেসে তারা বিয়ে করলেন, অনেক লড়াই করলেন, বিয়ের আগে নিজেদের প্রতিষ্ঠিত করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত দেখা গেল কারোর একটু তাড়াতাড়ি, অর্থাৎ দেখা গেল 2-3 মাস অতিক্রান্ত হতে না হতেই মতের মিল হচ্ছে না। আবার কারোর বা দেখা গেল বেশ কিছুদিন হয়তো হয়ে গেছে, ছেলেমেয়েও হয়ে গেছে, কিন্তু তারপর হঠাৎ করে শোনা গেল যে তার ডিভোর্স হয়েছে এবং তার পিছনে রয়েছে তৃতীয় ব্যক্তির উপস্থিতি। অতীতেও তো এরকম প্রেম করে বিয়ে হয়েছে, বিচ্ছেদ হয়েছে, কিন্তু এতটা বোধহয় তীব্রতা পায়নি। আপনি কি বলবেন? প্রবলেম চিরকালের, এবং আমার অভিজ্ঞতা, আমি যত বছর প্র্যাকটিস করছি, মোটামুটি ধরুন ওই 35 বছর কানেক্ট তো হবেই। তো তাতে অ্যাভারেজে আমি মাসে 2-3টে কেস পাই যারা ডিভোর্স হয়নি বা ঝগড়া হচ্ছে, ডিভোর্স হওয়ার মুখে, উকিলের সঙ্গে যোগাযোগ অলরেডি শুরু হয়ে গেছে, তাদের লাস্ট হচ্ছে উকিল বলছে একবার আপনারা চেষ্টা করুন কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলার জন্য। তো তারা আসে আমাদের কাছে, এবং এটা যে আমাদের এখন আমরা তিরিং বিরিং করছি বিকজ এই গত 30-40 দিনের মধ্যেই অলরেডি বড় বড় 4 জনের ডিভোর্স হয়েছে, এবং সেটা নিয়ে খুব হইচই হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ব্যাপারটা তা নয়, মধ্যবিত্ত বাড়িতেও হয় এবং গ্রাম বাংলার দিকেও হয়। আমি তো সুন্দরবনে যাই, এবং সুন্দরবনেও দেখেছি, বা আমি শান্তিনিকেতনে আর একটা ফ্রি ক্যাম্প করি ভারত সেবাশ্রম সংঘ, এটা ট্রাইবালদের ক্যাম্প জেনারেলি। সেখানেও কিন্তু দেখেছি এই বিবাহ বিচ্ছেদ ব্যাপারটা কিন্তু আগের চেয়ে বেড়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে আগের চেয়ে বেড়েছে, যে আমি বলছি এত সুন্দরভাবে আগের চেয়ে বেড়েছে, কিন্তু কেন আগের চেয়ে বেড়েছে? যেটা মেন আমরা দেখতে পাই সেটা হচ্ছে, আমাদের খেয়াল করে দেখবেন টেলিভিশনে যে সিরিয়ালগুলো হয়, যারা দেখে তাদের মধ্যে তো একটা আসার পরে, এবং এর বেশিরভাগ জায়গায় স্বামী বউকে মারছে, বউ স্বামীকে মারছে, এ ওকে মারছে, পাশের বাড়ির বৌদিকে নিয়ে এসে এই বাড়িতে ঘর করছে, মানে, এবং এইগুলো কিন্তু চাটনি হিসেবে খুব সুন্দর ব্যবহার হয় আমাদের সমাজে। এবং যারা লোয়ার মিডল ক্লাস, তারা কিন্তু এখানে ঢুকিয়ে নেয় যে এটা সম্ভব, ওরা যদি করতে পারে তাই তো ওদেরকে দেখাচ্ছে। এটা যে স্টোরি, তখন তো আর স্টোরি হিসেবে থাকে না, ওরা স্টোরির মধ্যে ঢুকে যায়। এটা কিন্তু একটা ম্যাক্সিমাম এফেক্ট করে মানুষের মনে, এবং এটা দেখতে দেখতে, এবং একটা দুটো সিরিয়াল না, বেশিরভাগ সিরিয়ালে আপনি কিন্তু পাবেন, বেশিরভাগ সিরিয়ালে এই জিনিসটা পাবেন। তো এইখান থেকে কিন্তু একটা রিয়াকশান হয়, এবং এটার আমার মনে হয় প্রাইমারি জিনিস হচ্ছে আমাদের এই সিরিয়ালগুলো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে তৃতীয় ব্যক্তির আগমন, যেটা আপনি বললেন, এটা কিন্তু আগেও ছিল, এখনও আছে, কিন্তু এটা এখন একটা স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি কোনো ক্লাবে যান, বা আপনি যদি কোনো ক্লাবের মেম্বার হন, ক্লাবের মেম্বার হতে গেলে দেখুন একটা স্যাটার পর ক্লাবের মেম্বারশিপটা নেয় লোকে, যে হাতে সময় আছে, কিছু টাকা পয়সা আছে, বন্ধুবান্ধব করে, ক্লাব কালচার বলি যেটাকে। সেখানে কিন্তু ধরুন 100টার মধ্যে 15-20 জনের কিন্তু এরকম হয়, ওর বউ ওর সঙ্গে ঘুরছে, ওর বউ ওর স্বামীর সঙ্গে ঘুরছে, ইত্যাদি ইত্যাদি। তো ওইগুলো কিন্তু আবার সোশ্যাল স্ট্যাটাসের জায়গা পড়ে।
3 নম্বর যেটা আমরা খেয়াল করে দেখেছি, এটা পার্সোনালিটি প্যাটার্নের উপর নির্ভর করে। যেমন ধরুন দুটো ওসি পেশেন্ট, মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে যদি দুটো পেশেন্ট থাকে এবং তারা যদি স্বামী স্ত্রী হয়, এদের টেকানো খুব মুশকিল, নাম্বার 1। নাম্বার 2, যদি স্বামী বা স্ত্রীর মধ্যে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার হয়, এদের মধ্যে টেকানো খুব মুশকিল। নাম্বার 3, এই যে পার্সোনালিটিগুলো বলছি, এগুলো কিন্তু আমরা পাই একদম, এবং বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা হিস্ট্রিয়নিক পার্সোনালিটি ডিসঅর্ডার বা ক্লাস্টার বি, এই ধরনের পেশেন্ট যাদের এখন আমরা পাই, এবং বাচ্চাগুলোর বয়স যদি 17 থেকে 21-19 হয়, মা বাবাদের বলে দিই যে মেয়েকে নিয়ে কিন্তু ভুগতে হবে, আপনারা সাবধান, আপনারা কাউন্সিলিংয়ে আসুন, তাহলে কিন্তু প্রবলেম হবে। অতএব কিন্তু মারতে হবে তো, আমার মেয়ের যে প্রবলেম আছে, একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে, সেটাই তো মানতে চায় না লোকে, এবং এটার যে সাইকোলজিক্যাল অ্যাওয়ারনেস দরকার, এবং মিডিয়ার একটা বড় রোল আছে এখানে, এটা আমাদের বুঝতে হবে। আপনি একটা প্রোগ্রাম করে দিলেন 15 মিনিটের, 10,000 লোক দেখলো, তাতে কিন্তু কোনো লাভ হবে না। এটা আমাদের সবাইয়ের প্রবলেম, কিন্তু এটা একটা জেনারেশনের প্রবলেম, যে কারণে আপনি দেখবেন এখন লিভ টুগেদার অনেক বেশি হচ্ছে। এখনকার দিনে কেউ বাচ্চা চাইছে না, স্বামী স্ত্রী তারা দুজনেই ঠিক করেছে বাচ্চা নেব না, কিন্তু তারা বুঝতে পারছে না 30 বছর পর কী হবে। এবার প্রশ্ন হচ্ছে, যাদের বাচ্চা আছে তারা সেই স্বামী স্ত্রীকে খুব খুশি, ব্যাপারটা কিন্তু তা নয়। প্রজননটাও কিন্তু একটা আমাদের সিস্টেমের মধ্যে পড়ে, কিন্তু সেখানেও আমাদের হাত পড়ে গেছে, সেটাও আমরা চাইছি না। আমরা কোনো সম্পর্কের দায়িত্ব নিতে চাই না। রিলেশনশিপ ইস্যুতে দায়িত্ব একটা বড় জায়গায় প্লে, মানে একটা বড় রোল প্লে করে। তা আমি যদি দায়িত্বই না নিই, আমরা একসঙ্গে থাকবো, যতদিন একে অপরকে পছন্দ হবে ভালো, যেদিন পছন্দ হবে না, খুদা হাফিজ, চলে যাবো। এই প্রবলেমগুলো কিন্তু যদি আমরা হাত না দিই, তাহলে কিন্তু এই জিনিস বাড়বে, এবং বাড়ছেও। এবং আজকে আপনি পশ্চিমবাংলায় এই কথা বলছেন, তো আপনি ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে দেখুন, আজকে আমেরিকার কথা দেখুন, এই পার্সেন্টেজটা কোথায় উঠে গেছে। ওরা এখন চেঁচামেচি করছে, ওদের সিস্টেমগুলো আমরা নিচ্ছি এখন। নিউক্লিয়ার ফ্যামিলি, মা বাবা আলাদা থাকছে, বউ মা ছেলে আলাদা থাকছে, মা বাবার একটা বয়স হলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, ওগুলো আমরা এখন নিচ্ছি। এটা আমাদের আরও ক্ষতি করছে, অবুঝের মতো নিচ্ছি আমরা, এবং আমরা আমাদের যে কালচার, সেখান থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এবং এইগুলো যদি আমরা এখন ঠিক না করতে পারি, আমাদের নাতি নাতনি কিন্তু ভুগবে। আমাদের ছেলেমেয়েরা তো ভুগছেই, এরপর আমাদের নাতি নাতনিরাও ভুগবে, এবং দ্যাট উইল বি ফ্র্যাঙ্কেস্টাইন, আমাদের হাতে তৈরি দৈত্য সেটা। অর্থাৎ দ্য টাইম হ্যাজ কাম, আমাদের ভাবতে হবে। আর ডিভোর্স জিনিসটা অত সহজ নয়। আপনি ভাবুন না, এই তো সেদিনই 30 বছর না 32 বছর বিয়ের পর হঠাৎ মনে হলো ভদ্রমহিলার যে আমি ওনার সঙ্গে থাকবো না। কেন থাকবো না? হয়তো ওনার একটা রিলেশনশিপ আছে। পরে দেখা গেল, আমরা যখন সাইকোমেট্রি করলাম, ভদ্রমহিলার কিন্তু প্যারানয়েড সিজোফ্রেনিয়া। আফটার ট্রিটমেন্ট ঠিক আছে, কিন্তু এই যে সাহস করে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসা, আপনার ডিভোর্স করুন, তার আগে একটা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করুন দুজনেরই, দেখুন কোনো মানসিক প্রবলেম আছে কি না। 30 বছর 35 বছর আপনারা একসঙ্গে রইলেন, হঠাৎ করে মনে হলো এই অতএব আমাকে ডিভোর্স করতে হবে, নিয়ে থানায় চলে গেলাম, এটা 498 করে দিলাম। এই গত পরশু দিন একটা পেপার পড়ছিলাম, মানে একটা ডকুমেন্ট পড়ছিলাম, কেরলে 7টা বিয়ে করে 7 জনাকে 498 কেসে ঝুলিয়ে 8 নম্বরেরটায় জাজ বলেছে আমরা ভদ্রমহিলার সাইকোমেট্রি করব। এই বোধহয় পরশু না কবে পড়ছিল। অতএব ফাইনালি আমি যেটা বলবো সেটা হচ্ছে, ইন শর্ট, যদি কারুর কোনো রকম এই ধরনের বৈবাহিক প্রবলেম হয়, আমরা বলি ফ্যামিলি কাউন্সেলিং। লোকের ধারণা সাইকিয়াট্রিস্ট কম, এটা খুব ভুল ধারণা। এখন ডিস্ট্রিক্ট হসপিটালেও কিন্তু সাইকিয়াট্রিস্ট পাওয়া যায়,
ডিস্ট্রিক্ট হসপিটালেও কিন্তু সাইকোলজিস্ট পাওয়া যায়, এবং দূরে যেতে হবে না, বাড়ির কাছেই। মানে হরিদ্বারে গেলে খুব ভালো ট্রিটমেন্ট হয়, ব্যাঙ্গালোরে গেলে ভালো ট্রিটমেন্ট হয়, ট্রিটমেন্ট কিন্তু একই। আপনি ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে রাঁধছেন না প্লেন ইলিশ মাছ ভেজে ইলিশ মাছের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছেন, ব্যাপারটা কিন্তু ইলিশ মাছ। এটাও একটা স্ট্যাটাসের ব্যাপার। আমি ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করাচ্ছি, আমি হায়দ্রাবাদের ট্রিটমেন্ট করাচ্ছি, বাংলাদেশ থেকে যেমন আমাদের কাছে আছে, আমি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করাচ্ছি, কিন্তু ওই একই ওষুধ একই জিনিস কিন্তু বাংলাদেশের ট্রিটমেন্টই হচ্ছে। কিন্তু না, ওখানে যাব প্লাস একটু 2-3টে তারপরে কী বলে মলে একটু বাজার ফাজার করো, ট্রিটমেন্টটা হবে। অতএব আমার যেটা ফাইনাল বক্তব্য হবে সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাওয়ারনেসটা আনতে হবে। এবং বিয়ের আগে আমরা অলরেডি শুরু করেছি, তো বিয়ের আগে আমরা কাউন্সেলিং করছি ছেলেটিকে মেয়েটিকে। এবং কেউ যদি ভেবে থাকে যে ডিভোর্স করব, আমাদের অশান্তি হচ্ছে, ডিভোর্স অবধি না গেলেও আমাদের অশান্তি হচ্ছে, ভিজিট আ সাইকিয়াট্রিস্ট। এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি জেনারেলি, আমরা একটা সাইকোমেট্রি করি, এটা হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট। সেখান থেকে দেখে নিই যে ওর অ্যাংজাইটি কতটা, ডিপ্রেশন কতটা, কোনো সাইকোটিক ট্রেট আছে কি না। এবং এর কিন্তু ভালো ওষুধ আছে। এই ডিভোর্স সব ঘুচে যাবে যদি ট্রিটমেন্টটা ঠিক করে, অ্যান্ড ইট ইজ পসিবল। অতএব আমার বক্তব্য হবে যে এটা বাড়ছে তো বটেই, কিন্তু এর সুরাহা যদি এখন থেকে আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের পরের প্রজন্ম বা আমাদের নাতি নাতনিদের দুর্ভোগ আছে। অনেক ধন্যবাদ স্যার। আমরা ভীষণ সুন্দর একটা পরামর্শ শুনলাম ডাক্তারবাবুর। এবং বিয়ের আগে যেরকম আমরা জানি যে আজকের দিনে রক্ত পরীক্ষা অত্যন্ত জরুরি, কিন্তু সম্পর্কের সুরক্ষার জন্য এবং সম্পর্কের শান্তির জন্য আজকের দিনে কিন্তু দুজনেরই, পাত্র এবং পাত্রীর, অবশ্যই তাদের মানসিক পরীক্ষা অত্যন্ত জরুরি। কারণ আমরা কেউ আগামী জানি না, তাই আগামীটা যাতে আমাদের প্রত্যেকেরই সুন্দর হয় তার জন্য কিন্তু এই পরামর্শ ভীষণ অমূল্য। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের মধ্যে এই প্রতিবেদন এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আপনারা সকলে ভালো থাকুন এবং নিজের সম্পর্কের ওপর যত্নশীল হন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই সাইকিয়াট্রিস্টের পরামর্শ গ্রহণ করুন।